আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে এই পর্বের আলোচনা শুরু করছি। এই পর্বের আলোচ্য বিষয় আহমদ ছফা। বন্ধুরা, আহমদ ছফা বাংলা সাহিত্যের একজন অন্যতম ক্ষুরধার লেখক। তিনি বাংলা সাহিত্যের একজন অন্যতম উজ্জ্বল নক্ষত্র। তার ক্ষুরধার লেখনী বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। তার কাছ থেকে আমরা যেমন প্রবন্ধ পেয়েছি, অসাধারণ প্রবন্ধ পেয়েছি, তেমনি পেয়েছি উপন্যাস, ছোট গল্প, অনুবাদ গ্রন্থ। বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার জন্য আহমদ ছফা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেটা বলাই বাহুল্য। বন্ধুরা, বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় আহমদ ছফা থেকে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, যদ্যপি আমার গুরু কার রচনা? যদ্যপি আমার গুরু কার রচনা? বন্ধুরা, এর উত্তর হচ্ছে আহমদ ছফা। যদ্যপি আমার গুরু এর লেখক হচ্ছেন আহমদ ছফা এবং গ্রন্থটি প্রকাশিত হয় 1997 সালে। যদ্যপি আমার গুরু একটি অত্যন্ত বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ। আহমদ ছফা রচিত বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ এবং বাংলা সাহিত্যে যে প্রবন্ধ গ্রন্থগুলো আছে তার মধ্যে যদ্যপি আমার গুরু একটি অত্যন্ত বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ। এবং এই প্রশ্নটি এত অধিক সংখ্যক বার এসেছে যে বলাই বাহুল্য। এমনটি বললে অত্যুক্তি করা হবে না যে আহমদ ছফা থেকে আপনি যদি একটি প্রশ্ন পড়তে চান তাহলে আপনাকে একটি প্রশ্ন পড়লেই চলবে এবং সেই প্রশ্নটি হচ্ছে যদ্যপি আমার গুরু। যদি সম্ভব না হয় বাকি প্রশ্নগুলো পড়া, তাহলে যদ্যপি আমার গুরু এই প্রশ্নটি পড়াই যথেষ্ট হবে। তার আরো একটি গ্রন্থ আছে গাভী বৃত্তান্ত, এত অধিক সংখ্যক বার এসেছে যে বলাই বাহুল্য। তবে বন্ধুরা, এরকম ঝুঁকি কখনোই নেবেন না। সবগুলো প্রশ্নই পড়তে হবে এবং অল্প কিছু সংখ্যক প্রশ্নগুলো অধিক সংখ্যক বার এসেছে, কাজে কোনো প্রশ্ন বাদ দেওয়ার কোনো রকমের অবকাশ নেই। কোনো রকমের শিথিলতা বা শৈথিল্য আপনাদের কাঙ্ক্ষিত ফলাফলকে ব্যাহত করতে পারে। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? গাভী বৃত্তান্ত আহমদ ছফা। গাভী বৃত্তান্ত আহমদ ছফা। অর্থাৎ নিচের কোনটি সঠিক? প্রশ্নপত্রে যে 4টি অপশন ছিল তার মধ্যে 3টি অপশন সঠিক ছিল না, শুধু একটি অপশন সঠিক ছিল, সেটি হচ্ছে গাভী বৃত্তান্ত আহমদ ছফা। অর্থাৎ গাভী বৃত্তান্ত এই গ্রন্থটি লিখেছেন আহমদ ছফা। গাভী বৃত্তান্ত আহমদ ছফা। বন্ধুরা, এটি একটি উপন্যাস গ্রন্থ এবং এই উপন্যাস গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1994 সালে। যেমনটি পূর্বে বলা হয়েছে বন্ধুরা, আহমদ ছফা বাংলা সাহিত্যের একজন অন্যতম উজ্জ্বল নক্ষত্র। বন্ধুরা, আমরা বাংলা সাহিত্যে 1900 সাল থেকে 1971 বা 75 পর্যন্ত যে সাহিত্যিকগণকে পেয়েছি তারা বাংলা সাহিত্যকে যে সমৃদ্ধি দিয়ে গেছেন সেই বিষয়ে নতুন করে বলবার আসলেই কিছু নেই। যাদেরকে আমরা পেয়েছি তারা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন, বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছেন। সেক্ষেত্রে আমরা আহমদ ছফার কথা বলি, আখতারুজ্জামান ইলিয়াসের কথা বলি, হুমায়ুন কবিরের কথা বলি, আবুল মনসুর আহমদের কথা বলি, নুরুল মোমেনের কথা বলি, আবু জাফর ওবায়দুল্লাহর কথা বলি বা আবু জাফর শামসুদ্দিনের কথা বলি, যার কথাই বলি না কেন, এত অসংখ্য সাহিত্যিক এবং প্রত্যেকেই নিজ গুণে নিজ মহিমায় ভাষণ এবং তাদের ক্ষুরধার লেখনী বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে এবং এই কথাটি বললে অত্যুক্তি হবে না। এবং যে অসাধারণ গ্রন্থ গুলো বাংলা সাহিত্যে সংযোজিত হয়েছে তা বলাই বাহুল্য। বন্ধুরা, এ তো গেল বাংলা সাহিত্যের কথা। আমরা আসি আমাদের পরীক্ষার বিষয়ে। বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় এই প্রত্যেক সাহিত্যিক আপনাদের জন্য সমভাবে গুরুত্বপূর্ণ, কারণ আপনাদেরকে উত্তর করতে হবে মাত্র 15টি প্রশ্ন এবং প্রত্যেক সাহিত্যিক থেকে একটি করে প্রশ্ন আসলে 15 জন সাহিত্যিক থেকে 15টি প্রশ্ন, কিন্তু সাহিত্যিকগণ রয়েছেন আনুমানিক 130 জন বা তার থেকেও কিছু বেশি হতে পারে। কাজে কোনো সাহিত্যিককে বাদ দেওয়ার কোনো রকমের কোনো ঝুঁকি অনুগ্রহপূর্বক আপনারা নেবেন না, কারণ এটি আপনার কাঙ্ক্ষিত ফলাফলকে ব্যাহত করতে পারে। বন্ধুরা, আবারও আমরা আমাদের আলোচনায় ফিরে আসছি। সূর্য তুমি সাথী উপন্যাসটির রচয়িতাকে? সূর্য তুমি সাথী এই উপন্যাসটির রচয়িতাকে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে আহমদ ছফা। আহমদ ছফার বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ যদ্যপি আমার গুরু। আহমদ ছফা এবং যদ্যপি আমার গুরু দুটি নাম পরস্পরের সঙ্গে সংযুক্ত এবং পারস্পরিক ভাবে সম্পর্কিত। এই নাম দুটি একে অন্যের
গুণের পরিপূরক। যদ্যপি আমার গুরু আহমদ ছফা রচিত বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ গাভী বৃত্তান্ত। আহমদ ছফা রচিত একটি বিখ্যাত উপন্যাস গ্রন্থ এবং এত অধিক সংখ্যক বার এসেছে বন্ধুরা যে বলাই বাহুল্য। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। নিচের কোনটি প্রবন্ধ গ্রন্থ? নিচের কোনটি প্রবন্ধ গ্রন্থ? বন্ধুরা এর উত্তর হচ্ছে যদ্যপি আমার গুরু। যদ্যপি আমার গুরু এই গ্রন্থটি একটি প্রবন্ধ গ্রন্থ এবং পূর্বে যেমনটি বলেছি বন্ধুরা, বারবার করে পুনরাবৃত্তি করছি। আপনারা বিরক্ত হতে পারেন বা আপনাদের বিরক্তির উদ্রেক হতে পারে, কিন্তু এই প্রশ্নটি অধিক সংখ্যক বার এসেছে। বলা যায় আহমদ ছফা থেকে আসা সর্বাধিক সংখ্যক বার যে প্রশ্নটি এসেছে সেটি হলো যদ্যপি আমার গুরু। আর যদি বাংলা আধুনিক সাহিত্যের প্রশ্নের সংখ্যাগুলোকে পরিচালনা করা হয় বা পর্যালোচনা করা হয় বা বিশ্লেষণ করা হয়, যদ্যপি আমার গুরু অধিক সংখ্যক বার এসেছে। যেরকম বলা যায় সূর্য দীঘল বাড়ি আবু ইসাকের অধিক সংখ্যক বার এসেছে, নেমেসিস নুরুল মোমেনের অধিক সংখ্যক বার এসেছে, আবু জাফর শামসুদ্দিনের পদ্মা মেঘনা যমুনা ভাওয়ালগড়ের উপাখ্যান অধিক সংখ্যক বার এসেছে। এই প্রশ্নগুলো নিয়ে কোনো রকমের কোনো ঝুঁকি নেবেন না বন্ধুরা, অনুগ্রহপূর্বক এই প্রশ্নগুলো মনে রাখতেই হবে। পরবর্তী প্রশ্ন, আহমদ ছফা কোন গ্রন্থটি রচনা করেছেন? এর উত্তর হচ্ছে যদ্যপি আমার গুরু। আহমদ ছফা কোন গ্রন্থটি রচনা করেছেন? বন্ধুরা এর উত্তর হচ্ছে যদ্যপি আমার গুরু। বন্ধুরা আহমদ ছফা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তার প্রফেসর আব্দুর রাজ্জাক মহোদয়কে স্মরণ করে তিনি রচনা করেছেন একটি অসাধারণ প্রবন্ধ গ্রন্থ এবং সেই প্রবন্ধ গ্রন্থটি হচ্ছে যদ্যপি আমার গুরু। অর্থাৎ প্রফেসর আব্দুর রাজ্জাককে স্মরণ করে লেখা যদ্যপি আমার গুরু আহমদ ছফার অত্যন্ত বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ, বাংলা সাহিত্যের বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ এবং আপনাদের পরীক্ষার জন্য সর্বাধিক সংখ্যক বার আসা একটি প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এই বিষয়টি বলাই বাহুল্য। নতুন করে বলবার এখানে আসলে কোনো সুযোগ নেই এবং বিশেষণেরও কোনো প্রয়োজন নেই যে যদ্যপি আমার গুরু কতটা বিখ্যাত এবং কতটা গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সঠিক তা চিহ্নিত করুন। নিচের কোনটি সঠিক তা চিহ্নিত করুন। বন্ধুরা এর উত্তর হচ্ছে যদ্যপি আমার গুরু আহমদ ছফা। যদ্যপি আমার গুরু আহমদ ছফা, এটি হচ্ছে সঠিক উত্তর। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। ওঙ্কার উপন্যাসটি রচয়িতা কে? ওঙ্কার এই উপন্যাসটি রচয়িতা কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে আহমদ ছফা। ওঙ্কার এই উপন্যাসটি রচয়িতা কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে আহমদ ছফা এবং এই উপন্যাসটি প্রকাশিত হয় 1975 সালে। তার আরেকটি বিখ্যাত উপন্যাস, আরেকটি বললে ভুল হবে, অত্যন্ত বিখ্যাত একটি উপন্যাস গাভী বৃত্তান্ত। গাভী বৃত্তান্ত এই উপন্যাসটি আহমদ ছফা রচিত একটি বিখ্যাত উপন্যাস এবং এই উপন্যাসটি প্রকাশিত হয় 1994 সালে। এবং যদ্যপি আমার গুরু এটি আহমদ ছফার একটি বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তার প্রফেসর আব্দুর রাজ্জাক মহোদয়কে স্মরণ করে লিখেছিলেন একটি প্রবন্ধ গ্রন্থ এবং এটি অত্যন্ত বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ এবং সর্বাধিক সংখ্যক বার এই প্রশ্নটি পরীক্ষায় এসেছে। বিসিএস পরীক্ষায় তো এসেছেই, কত সংখ্যক বার এসেছে সেটা আসলে গণনা করে বলা যাবে না। এই প্রশ্নগুলো এমনই প্রশ্ন। অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায়ও অনেক অনেক বার এসেছে যদ্যপি আমার গুরু। বন্ধুরা আমরা কথা বলছিলাম ওঙ্কার নিয়ে। ওঙ্কার আহমদ ছফা রচিত একটি বিখ্যাত উপন্যাস এবং এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল 1975 সালে। বন্ধুরা এই উপন্যাসটি হয়তো আপনাদের সকলেরই পড়া, কারণ এই উপন্যাসটি অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত বিখ্যাত এবং এটি নিয়ে দুবার চলচ্চিত্র নির্মিত হয়েছিল। একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী শাবনূর এবং আরেকটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, সেটি অবশ্য চলচ্চিত্র নয়, টেলিফিল্ম। তিনিও বাংলাদেশের নাট্য জগতের একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী অপি করিম। বন্ধুরা ওঙ্কার এই উপন্যাসটি অত্যন্ত বিখ্যাত এবং অত্যন্ত জনপ্রিয় এবং যেহেতু চলচ্চিত্র নির্মিত হয়েছে, টেলিফিল্ম নির্মিত হয়েছে, কাজে এটি সাধারণের অত্যন্ত কাছাকাছি এসে গেছে। ওঙ্কার আহমদ ছফা রচিত একটি বিখ্যাত উপন্যাস। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। একজন আলী কেনানের উত্থান পতন। একজন আলী কেনানের উত্থান পতন। বন্ধুরা নামটি আরেকবার বলছি, একজন আলী কেনানের উত্থান পতন। গ্রন্থটির রচয়িতা কে? গ্রন্থটির রচয়িতা কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে আহমদ ছফা। একজন আলী কেনানের উত্থান পতন এই গ্রন্থটির রচয়িতা হচ্ছেন আহমদ ছফা। বন্ধুরা এটি একটি উপন্যাস গ্রন্থ এবং এটি প্রকাশিত হয়েছিল 1989 সালে।
বন্ধুরা এমনটি নয় যে এই গ্রন্থগুলোর প্রকাশ কাল নিয়ে প্রশ্ন আসে, তবে বিখ্যাত যে গ্রন্থগুলো সেইগুলোর প্রকাশ কাল নিয়ে হঠাৎ করে প্রশ্ন চলে আসে। এখন যদি প্রশ্ন আসে যে যদ্যপি আমার গুরু প্রবন্ধ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়, এখানে অবাক হওয়ার আসলেই কোনো সুযোগ নেই, কারণ এত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সর্বাধিক সংখ্যক বার আসা প্রশ্ন এবং বিখ্যাত একটি প্রবন্ধ গ্রন্থ, এর প্রকাশকাল জানাটা বাঞ্ছনীয় হবে। তাহলে এই কারণে প্রত্যেকটি উপন্যাস বা প্রবন্ধ গ্রন্থের প্রকাশকাল যেইগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেইগুলো আমি উল্লেখ করেছি। জরুরি না যে সবগুলোই জানতে হবে, তবে বিখ্যাত গ্রন্থগুলোর প্রকাশকাল জানাটা জরুরি। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী, অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী নামটি খুব চমৎকার একটি নাম, অসাধারণ একটি নাম, অভিনব একটি নাম। অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী কোন জাতীয় রচনা? অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী কোন জাতীয় রচনা? বন্ধুরা, এর উত্তর হচ্ছে উপন্যাস। যেমনটি পূর্বে বলেছি বন্ধুরা, আমরা জেনেছি যে আহমদ ছফা বাংলা সাহিত্যের একজন উজ্জ্বলতম নক্ষত্র এবং তার লেখা প্রত্যেকটি গ্রন্থ বিখ্যাত, অভিনব, অসাধারণ, অতুলনীয়। যে বিশেষণেই বিশেষায়িত করা হোক না কেন বন্ধুরা, সেটি কমই হবে বন্ধুরা। এবং আপনাদের পরীক্ষার জন্য সর্বাধিক সংখ্যক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এসেছে এবং এত বেশিবার এসেছে যে বলাই বাহুল্য। আমরা চলে আসছি আমাদের আলোচনায়। অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী কোন জাতীয় রচনা? বন্ধুরা, এর উত্তর হচ্ছে উপন্যাস গ্রন্থ, আহমদ ছফা রচিত একটি বিখ্যাত উপন্যাস অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী। এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল 1996 সালে। পরবর্তী প্রশ্ন, বিহঙ্গ পুরাণ গ্রন্থটির রচয়িতা কে? বিহঙ্গ পুরাণ গ্রন্থটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে আহমদ ছফা এবং এটি একটি উপন্যাস গ্রন্থ। বিহঙ্গ পুরাণ গ্রন্থটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে আহমদ ছফা এবং এই গ্রন্থটি একটি উপন্যাস গ্রন্থ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই বন্ধুরা। অলাদ চক্র গ্রন্থটি কোন জাতীয় রচনা? অলাদ চক্র গ্রন্থটি কোন জাতীয় রচনা? বন্ধুরা, এর উত্তর হচ্ছে উপন্যাস। অলাদ চক্র এটি একটি উপন্যাস গ্রন্থ। বিহঙ্গ পুরাণ এটিও একটি উপন্যাস গ্রন্থ। অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী এটি একটি উপন্যাস গ্রন্থ। বিখ্যাত একটি উপন্যাস গাভী বৃত্তান্ত, একজন আলী কানানের উত্থান পতন, এই সবগুলোই আহমদ ছফা রচিত বিখ্যাত উপন্যাস। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। নিচের কোনটি সঠিক তা চিহ্নিত করুন? এর উত্তর হচ্ছে যদ্যপি আমার গুরু, আহমদ ছফা। যদ্যপি আমার গুরু, আহমদ ছফা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং সর্বাধিক সংখ্যক বার আসা একটি প্রশ্ন, এবং এটি আহমদ ছফার একটি বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ। 1997 সালে প্রকাশিত এই প্রবন্ধ গ্রন্থটি বাংলা সাহিত্যের একটি অমূল্য সম্পদ এবং বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় সর্বাধিক সংখ্যক বার আসা একটি প্রশ্ন। এবং আপনারা যদি মনে করেন যে আপনি একটি প্রশ্ন পড়বেন আহমদ ছফা থেকে, তাহলে সেই প্রশ্নটি হবে যদ্যপি আমার গুরু। আহমদ ছফা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তার প্রফেসর আব্দুর রাজ্জাক মহোদয়কে স্মরণ করে রচনা করেছিলেন একটি অসাধারণ প্রবন্ধ গ্রন্থ, এবং সেটি হচ্ছে যদ্যপি আমার গুরু। বন্ধুরা, আমরা আহমদ ছফার জীবনকাল সম্বন্ধে একটু জেনে নিই। তিনি চট্টগ্রামের গাছবাড়িয়াতে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন 1943 সালের 30 জুন। 1943 সালের 30 জুন অত্যন্ত ঘন জন্মা এই মানুষটি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন, কিন্তু মানুষটি ছিলেন ঘন জন্মা। তিনি মৃত্যুবরণ করেন 2001 সালের 28 জুলাই। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। মরণ বিলাস গ্রন্থটির রচয়িতা কে? মরণ বিলাস গ্রন্থটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে আহমদ ছফা। মরণ বিলাস এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে আহমদ ছফা এবং এটি একটি উপন্যাস গ্রন্থ। মরণ বিলাস এটি একটি উপন্যাস গ্রন্থ। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে বন্ধুরা। জাগ্রত বাংলাদেশ, জাগ্রত বাংলাদেশ কোন জাতীয় রচনা? জাগ্রত বাংলাদেশ কোন জাতীয় রচনা? বন্ধুরা, এর উত্তর হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। প্রবন্ধ গ্রন্থ। জাগ্রত বাংলাদেশ একটি প্রবন্ধ গ্রন্থ, আহমদ ছফা রচিত একটি প্রবন্ধ গ্রন্থ। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস, বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস নামে যেমন অভিনব গ্রন্থটি তেমনি লেখনীয় অভিনব। বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে আহমদ ছফা। বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস এই প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা হচ্ছেন আহমদ ছফা। গ্রন্থটি প্রকাশিত হয়েছিল
1973 সালে। বন্ধুরা, সবগুলো গ্রন্থের প্রকাশকাল যে আপনাদেরকে কষ্ট করে মনে রাখতে হবে তা নয়, কিন্তু এই গ্রন্থটির প্রকাশকাল মনে রাখবেন। গ্রন্থটি হচ্ছে যদ্যপি আমার গুরু এবং আরেকটি গ্রন্থ হচ্ছে গাভী বৃত্তান্ত। আরো কিছু প্রবন্ধ গ্রন্থ আছে, আরো কিছু উপন্যাস গ্রন্থ আছে যেগুলো বিখ্যাত, সেগুলোর প্রকাশকাল মনে রাখাটা বাঞ্ছনীয়, একান্ত বাঞ্ছনীয়। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বাঙালি মুসলমানের মন প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা কে? বাঙালি মুসলমানের মন প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা কে? বাঙালি মুসলমানের মন প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে আহমদ ছফা। পরবর্তী প্রশ্ন, সিপাহী যুদ্ধের ইতিহাস প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা কে? সিপাহী যুদ্ধের ইতিহাস প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে আহমদ ছফা। সিপাহী যুদ্ধের ইতিহাস এই গ্রন্থটির রচয়িতা আহমদ ছফা। প্রবন্ধ গ্রন্থ, তার আরেকটি অভিনব প্রবন্ধ গ্রন্থ আপনারা জানেন, সে গ্রন্থটি কি বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। সাম্প্রতিক বিবেচনা কোন জাতীয় রচনা? সাম্প্রতিক বিবেচনা কোন জাতীয় রচনা? বন্ধুরা, এর উত্তর হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। সাম্প্রতিক বিবেচনা কোন জাতীয় রচনা? বন্ধুরা, এর উত্তর হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। শতবর্ষের ফেরারি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শতবর্ষের ফেরারি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে আহমদ ছফা। শতবর্ষের ফেরারি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে আহমদ ছফা। বন্ধুরা, একটি বিষয় যদিও প্রাসঙ্গিক নয়, আপনাদের পরীক্ষার জন্য প্রয়োজনীয় নয়, তারপরেও বলছি। বন্ধুরা, প্রবন্ধ গ্রন্থগুলো সাধারণত পাঠক সমাজ খুব একটা পছন্দ করে না, আগ্রহ বোধ করে না। প্রবন্ধ গ্রন্থের পাঠক সংখ্যা বরাবরই কম থাকে, কিন্তু প্রবন্ধ গ্রন্থগুলো মানুষের মানবিক গঠন, মানসিক গঠন এবং তার বুদ্ধিবৃত্তির বিন্যাস বা বিকাশে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা বলাই বাহুল্য। যদি আপনাদের সুযোগ হয়, সময় হয়, তাহলে প্রবন্ধ গ্রন্থগুলো আপনারা যদি একটু মনোযোগ দিয়ে পড়েন বা ভালো লাগা থেকে পড়েন, হয়তো প্রথম দিকে ভালো না লাগলেও পরে ভালো লাগতে পারে। প্রবন্ধ গ্রন্থের রস আস্বাদন করতে পারলে একজন মানুষের চিন্তা চেতনার যে উৎকৃষ্টতা সাধিত হবে সেটি বলাই বাহুল্য, এবং তার যে জ্ঞানের বিকাশ ঘটবে সেটি আসলেই চমকপ্রদ, এবং এই জ্ঞান সমাজকে আলোকিত করবে, এই বাংলার মানুষকে আলোকিত করবে, এবং সর্বোপরি সেই মানুষটি আলোকিত হবে। কাজে প্রবন্ধ গ্রন্থ একজন মানুষের জ্ঞান চর্চার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। নিজের কোনটি কবিতা? নিজের কোনটি কবিতা? এর উত্তর হচ্ছে জল্লাদ সময়। নিজের কোনটি কবিতা? এর উত্তর হচ্ছে জল্লাদ সময়। বন্ধুরা, এই কবিতাটির রচয়িতা কে? তিনি হচ্ছেন আহমদ ছফা। পরবর্তী প্রশ্ন, নিহত নক্ষত্র কোন জাতীয় রচনা? নিহত নক্ষত্র কোন জাতীয় রচনা? বন্ধুরা, অভিনব একটি নাম, অসম্ভব সুন্দর একটি নাম। নিহত নক্ষত্র কোন জাতীয় রচনা? বন্ধুরা, এটি একটি গল্প, অর্থাৎ গল্প গ্রন্থ। নিহত নক্ষত্র কোন জাতীয় রচনা? গল্প, এবং এই গল্পের লেখককে? তিনি হচ্ছেন আহমদ ছফা। আহমদ ছফা রচিত একটি গল্প বা গল্প গ্রন্থ নিহত নক্ষত্র। পরবর্তী প্রশ্ন, তানিয়া গ্রন্থটির রচয়িতা কে? তানিয়া গ্রন্থটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে আহমদ ছফা। আহমদ ছফা এই গ্রন্থটি অনুবাদ করেছিলেন, অর্থাৎ তার অনুদিত গ্রন্থ তানিয়া। পরবর্তী প্রশ্ন, ফাউস্ট গ্রন্থটির রচয়িতা কে? বন্ধুরা, ফাউস্ট গ্রন্থটির রচয়িতা কে? এর উত্তর হচ্ছে আহমদ ছফা, এবং এটিও আহমদ ছফার একটি অনুবাদ করা গ্রন্থ, অনুদিত গ্রন্থ। তিনি অনুবাদ করেছিলেন ফাউস্ট, এটি একটি অনুবাদ গ্রন্থ। তানিয়া এটি আরেকটি অনুবাদ গ্রন্থ। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। নিচের কোনটি আহমদ ছফা রচিত গ্রন্থ? নিচের কোনটি আহমদ ছফা রচিত গ্রন্থ? বন্ধুরা, এর উত্তর হচ্ছে বার্ট্রান্ড রাসেল সংশয়ী রচনাবলী। বার্ট্রান্ড রাসেল সংশয়ী রচনাবলী আহমদ ছফা রচিত একটি অনুবাদ গ্রন্থ। বন্ধুরা, তার তিনটি অনুবাদ গ্রন্থ সম্বন্ধে আমরা জেনেছি, তানিয়া, ফাউস্ট, বার্ট্রান্ড রাসেল সংশয়ী রচনাবলী। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কোনটি শিশুতোষ গ্রন্থ? কোনটি শিশুতোষ গ্রন্থ? বন্ধুরা, এটি হচ্ছে গো হাকিম। আহমদ ছফা, গো হাকিম আহমদ ছফা রচিত একটি শিশুতোষ গ্রন্থ গো হাকিম। এটি একটি শিশুতোষ গ্রন্থ। তিনি যেমন অসাধারণ ক্ষুরধার লেখনী দিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন, তিনি শিশুদেরকে নিয়ে লিখতেও
ভোলেননি। শিশুদেরকে নিয়েও লিখেছেন গো হাকিম। এটি একটি শিশুতোষ গ্রন্থ। বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, দোলা আমার কনক চাপা, দোলা আমার কনক চাপা গ্রন্থটি কার রচনা? বন্ধুরা, এর উত্তর হচ্ছে আহমদ ছফা। দোলা আমার কনক চাপা, বন্ধুরা, এই গ্রন্থটি আহমদ ছফা লিখেছিলেন শিশুদের জন্য। শিশুতোষ গ্রন্থ গো হাকিম একটি শিশুতোষ গ্রন্থ, দোলা আমার কনক চাপা। বন্ধুরা, আহমদ ছফা নিয়ে যে প্রশ্নগুলো আসে তার সবগুলো প্রশ্নই আমরা পড়ে ফেললাম, সবগুলো প্রশ্নই আমাদের জানা হলো। বন্ধুরা, আহমদ ছফা বাংলা সাহিত্যের একজন অন্যতম উজ্জ্বল নক্ষত্র। তার ক্ষুরধার লেখনী, তার অসাধারণ প্রবন্ধগুলো বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ এই গ্রন্থগুলো, তার প্রবন্ধ গ্রন্থগুলো, তার উপন্যাস গ্রন্থগুলো, তার গল্প রয়েছে, অনুবাদ গ্রন্থ রয়েছে, এমনকি তিনি শিশুদেরকে নিয়ে লিখতেও ভোলেননি। বন্ধুরা, এই ক্ষণজন্ম মানুষটির প্রতি আমরা আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। তিনি আরো দীর্ঘকাল বেঁচে থাকলে বাংলা সাহিত্যকে আরো সমৃদ্ধ করতে পারতেন। বন্ধুরা, আমরা এই সাহিত্যিকের সাহিত্য কর্মগুলো আরো একবার দেখে নিচ্ছি। প্রবন্ধ গ্রন্থ, প্রবন্ধ গ্রন্থ এবং প্রবন্ধ গ্রন্থের কথা বললে সর্বপ্রথমে যেই গ্রন্থটির নাম আসে নিশ্চয়ই আপনাদের সকলের জানা, যদ্যপি আমার গুরু। যদ্যপি আমার গুরু, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তার প্রফেসর আব্দুর রাজ্জাক মহোদয়কে স্মরণ করে লিখেছিলেন একটি অসাধারণ প্রবন্ধ গ্রন্থ যদ্যপি আমার গুরু। 1997 সালে প্রকাশিত এই গ্রন্থটি আপনাদের পরীক্ষার প্রশ্নপত্রে সর্বাধিক সংখ্যক বার এসেছে। আপনারা যদি মনে করেন যে একটি প্রশ্ন করবেন আহমদ ছফা থেকে, তাহলে এই প্রশ্নটি করুন, যদ্যপি আমার গুরু। তার সঙ্গে আরেকটি প্রশ্ন করতে ভুল করবেন না, সেটি হচ্ছে গাভী বৃত্তান্ত। বন্ধুরা, যদ্যপি আমার গুরু এটি কিন্তু প্রবন্ধ গ্রন্থ, বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ। তার বিখ্যাত প্রবন্ধ গ্রন্থগুলো সম্বন্ধে আমরা আরো একবার জেনে নিচ্ছি। বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস, জাগ্রত বাংলাদেশ। বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস, জাগ্রত বাংলাদেশ। আরো দুটি বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ আছে, বাঙালি মুসলমানের মন, বাঙালি মুসলমানের মন, সিপাহী যুদ্ধের ইতিহাস, সাম্প্রতিক বিবেচনা, শতবর্ষের ফেরারি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এগুলো তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ যদ্যপি আমার গুরু, বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস, জাগ্রত বাংলাদেশ। উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ বাঙালি মুসলমানের মন, সিপাহী যুদ্ধের ইতিহাস, সাম্প্রতিক বিবেচনা, শতবর্ষের ফেরারি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তবে সর্বাধিক গুরুত্বপূর্ণ যদ্যপি আমার গুরু। তার পরের অবস্থানে রয়েছে বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস, তার পরের অবস্থানে রয়েছে জাগ্রত বাংলাদেশ, এর পরের অবস্থানে রয়েছে সাম্প্রতিক বিবেচনা। বন্ধুরা, তার পরবর্তী অবস্থানে রয়েছে বাঙালি মুসলমানের মন, সিপাহী যুদ্ধের ইতিহাস এবং সর্বশেষ অবস্থানে রয়েছে শতবর্ষ ফেরারি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্ধুরা, এই অবস্থানটা আমি বলছি প্রশ্নপত্রের আসার ধরন দেখে। সবচেয়ে বেশি সংখ্যক বার যেটি এসেছে সেটিকে আমরা গুরুত্ব দিচ্ছি সবচেয়ে বেশি। তারপরে যে প্রশ্নটি এসেছে তাকে তার থেকে একটু কম গুরুত্ব দিচ্ছি, কিন্তু গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ বন্ধুরা, গুরুত্বহীন কিন্তু নয়। পরবর্তী প্রশ্ন, উপন্যাস। বন্ধুরা, উপন্যাস নিয়ে সবচেয়ে জরুরি যে উপন্যাস, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপন্যাস আপনাদের সকলেরই জানা, বিখ্যাত উপন্যাস গাভী বৃত্তান্ত। গাভী বৃত্তান্ত, বন্ধুরা, এটি সর্বাধিক সংখ্যক বার আসা একটি প্রশ্ন। আহমদ ছফা থেকে আসা, তার উপন্যাস থেকে আসা সর্বাধিক সংখ্যক বার আসা প্রশ্ন গাভী বৃত্তান্ত। বন্ধুরা, তার পরের অবস্থানে রয়েছে অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী, অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী। অর্থাৎ সবচেয়ে বেশি সংখ্যক বার এসেছে গাভী বৃত্তান্ত, তারপরে এসেছে অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী, তারপরে এসেছে একজন আলী কেনানের উত্থান পতন, একজন আলী কেনানের উত্থান পতন। পরবর্তী যে উপন্যাস গ্রন্থটি থেকে প্রশ্ন এসেছে সেটি হচ্ছে বিহঙ্গ পুরাণ, তারপরে এসেছে ওঙ্কার, তারপরে এসেছে অলাদ চক্র, এরপরে রয়েছে সূর্য তুমি সাথী এবং মরণ বিলাস। বন্ধুরা, উপন্যাস গ্রন্থগুলো আরো একবার বলছি, গাভী বৃত্তান্ত, অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী, একজন আলী কেনানের উত্থান পতন, বিহঙ্গ পুরাণ, অলাদ চক্র, ওঙ্কার। ওঙ্কারটি আপনাদের মনে থাকবে কারণ এটি নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে, টেলিফিল্ম নির্মিত হয়েছে। যেহেতু মিডিয়াতে অর্থাৎ দৃশ্যকাব্য, নাটক মানে দৃশ্যকাব্য, টিভি মিডিয়াতে আমরা যে বিষয়গুলো দেখি সেগুলো দৃশ্যকাব্যই বলা যায়। যেহেতু আমরা দেখি এবং উপভোগ করি, সেগুলো আমাদের সহজে মনে থাকে। বই পড়ে আমাদের খুব কম মনে থাকে, শুনলে বেশি মনে থাকলে দেখলে আরো বেশি মনে থাকে। তো সেই কারণে ওঙ্কার আপনাদের খুব পরিচিত, আহমদ ছফা রচিত একটি বিখ্যাত উপন্যাস ওঙ্কার। বন্ধুরা, তার কবিতা নিয়ে যে প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে একটু বলছি। তার বিখ্যাত কবিতা জল্লাদ সময়,
জল্লাদ সময় তার বিখ্যাত কবিতা, তার আরো একটি বিখ্যাত কবিতা আছে দুঃখের দিনে দোহা। দুঃখের দিনে দোহা, দোহা শব্দটি বন্ধুরা আপনাদের অত্যন্ত পরিচিত, নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমরা প্রথমেই পড়েছিলাম প্রাচীন যুগ ও মধ্যযুগ 05 নম্বরের জন্য চর্যাপদ। চর্যাপদে এই দোহা শব্দটি আছে। চর্যাপদ আসলে কি ছিল? বৌদ্ধ সহজিয়াদের একটি দোহা কোষ বা দোহা গ্রন্থ। দোহা শব্দটি আপনাদের পরিচিত, নিশ্চয়ই আপনারা সকলেই মনে রেখেছেন। দোহা শব্দটি খুব পরিচিত একটি শব্দ, যেহেতু চর্যাপদের আরেক নাম কি? দোহা কোষ। বন্ধুরা, দুঃখের দিনে দোহা আহমদ ছফা রচিত একটি বিখ্যাত কবিতা। এই নামে তার একটি গল্পও আছে। দুঃখের দিনে দোহা নামে তিনি একটি গল্প রচনা করেছেন, একটি কবিতা রচনা করেছেন। সবচেয়ে বিখ্যাত কবিতা জল্লাদ সময়। বন্ধুরা, তো বিখ্যাত কবিতা কোনটি? এটি আপনাদের সকলেরই জানা। কবিতাটি হচ্ছে নিহত নক্ষত্র। নিহত নক্ষত্র আহমদ ছফা রচিত একটি বিখ্যাত গল্প। নিহত নক্ষত্র আহমদ ছফা রচিত একটি বিখ্যাত গল্প, আর বিখ্যাত কবিতা হচ্ছে জল্লাদ সময়। আরেকটি হচ্ছে দুঃখের দিনে দোহা। দুঃখের দিনে দোহা একটি গল্পও বটে, এটি এই নামে একটি গল্পও আছে। আর বিখ্যাত গল্প কোনটি? সেটি হচ্ছে নিহত নক্ষত্র। নিহত নক্ষত্র। বন্ধুরা, আমরা তার অনুবাদ গ্রন্থগুলো আরো একবার দেখে নিচ্ছি। তিনি যে অনুবাদ গ্রন্থগুলো লিখেছিলেন সেগুলো হচ্ছে তানিয়া, ফাউস্ট। তানিয়া এটি একটি অনুবাদ গ্রন্থ, ফাউস্ট এটি আরেকটি অনুবাদ গ্রন্থ। আরেকটি অনুবাদ গ্রন্থ হচ্ছে বার্ট্রান্ড রাসেল সংশয়ী রচনাবলী। বন্ধুরা, তিনি শিশুদেরকে নিয়ে লিখতেও ভোলেননি। শিশুদেরকে নিয়ে তিনি দুটি চমৎকার গ্রন্থ লিখেছেন। একটি হচ্ছে গো হাকিম, আরেকটি হচ্ছে দোলা আমার কনক চাপা। একটি হচ্ছে গো হাকিম, আরেকটি হচ্ছে দোলা আমার কনক চাপা। বন্ধুরা, আহমদ ছফার যে সাহিত্য কর্মগুলো রয়েছে সবগুলি আমরা জানলাম, সবগুলি আমরা পড়লাম। আপনাদের সকলেরই জানা, আমাদের সকলেরই প্রিয় সাহিত্যিক, প্রিয় প্রাবন্ধিক আহমদ ছফা। তাকে নিয়ে নতুন করে আলোচনা করবার কোনো প্রয়োজন নেই, তাকে নিয়ে নতুন করে বিশেষণ দেওয়ারও কোনো প্রয়োজন নেই, কারণ তিনি নিজেই অনন্য একজন ব্যক্তিত্ব। কাজে বিশেষণ দিয়ে তাকে বিশেষায়িত করার মতো দুঃসাহস এবং স্পর্ধা কোনোটাই আমরা দেখাবো না। বন্ধুরা, এই পর্বের আলোচনা এখানেই শেষ হয়ে গেল। এখান থেকে এর বেশি কোনো প্রশ্ন আসে না। তারপরও আরেকবার একটু বলছি, যদ্যপি আমার গুরু, এটি তার বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ, বিখ্যাত উপন্যাস গ্রন্থ গাভী বৃত্তান্ত। বারংবার করে বলা হয়েছে, নতুন করে আর বললাম না। কবিতা হচ্ছে জল্লাদ সময়, দুঃখের দিনে দোহা। বিখ্যাত গল্প হচ্ছে নিহত নক্ষত্র। দুঃখের দিনে দোহা নামে তার আরো একটি গল্প রয়েছে, কবিতাও আছে, গল্পও রয়েছে। এখানে বিভ্রান্তির কোনো রকমের কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই বন্ধুরা। আর অনুবাদ গ্রন্থ তো বললাম, তানিয়া, ফাউস্ট, বার্ট্রান্ড রাসেল সংশয়ী রচনাবলী। তিনি শিশুদেরকে নিয়ে দুটি চমকপ্রদ গ্রন্থ লিখেছেন, ভোলা আমার কনক চাপা, গো হাকিম, এই দুটি গ্রন্থ। বন্ধুরা, এই পর্বের আলোচনা এখানেই শেষ হয়ে গেল। ইনশাআল্লাহ এই আলোচনা আপনাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে। ইনশাআল্লাহ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিয়ে আমাদের উৎসাহ উদ্দীপনাকে আরো বাড়িয়ে দেবেন। বন্ধুরা, আপনাদের এই অগ্রযাত্রায় আমরা আপনাদের সাথী হতে পেরে, সঙ্গী হতে পেরে, সহযাত্রী হতে পেরে নিজেদেরকে কৃতজ্ঞ মনে করছি, সৌভাগ্যবান মনে করছি, এবং এই সুযোগটি লাভের জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আপনারা আপনাদের জীবনে আপনাদের কাঙ্ক্ষিত সফলতা অর্জন করুন। বন্ধুরা, আরেকটি বিষয় বারংবার বলি, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো আপনারা নিজেদের আত্মবিশ্বাস, নিজেদের মনোবলকে কখনোই হারিয়ে যেতে দিবেন না। যত প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন, মনোবল এবং আত্মবিশ্বাস এইটিকে অটুট রাখবেন। একটি কথা সবসময় মনে রাখবেন, সফলতা আত্মবিশ্বাসেরই নামান্তর। আত্মবিশ্বাসী মানুষ মানেই সফল মানুষ। সফলতা কোনো বিচ্ছিন্ন শব্দ নয়, এটি একটি মানুষের ধারাবাহিক আত্মবিশ্বাসের প্রতিফলন এবং তারই প্রতিচ্ছবি। বন্ধুরা, বিদায় নিচ্ছি এই পর্ব থেকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।